This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে সেমিনার রুমের দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ দুদিন পর সেখানে 3D স্ক্যানিং করছে সিবিআই। এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য কি পাওয়া গেল জানাবেন আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছে। সিজার, সবার নজরে প্রথম দিন থেকে রয়েছে এই সেমিনার হলে, এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি যে পথে এগোচ্ছে কি জানা যাচ্ছে? দেখো, আমরা ইতিমধ্যেই দেখেছি যে ইতিমধ্যে পরপর দুদিন লেজার স্ক্যানার বা 3D স্ক্যানার নিয়ে আরজি করের যে প্লেস অফ অকারেন্স যেটাকে বলা হয়, অর্থাৎ যে ঘরে তিলোত্তমাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সেই ঘরে 3D ম্যাপিং করা হয়েছে, ডিজিটাল স্ক্যানিং করা হয়েছে, ইভেন এমার্জেন্সির যে এন্ট্রান্স সেই সমস্ত জায়গারও 3D স্ক্যানিং করা হয়েছে। কিন্তু প্লেস অফ অকারেন্সের 3D স্ক্যানিং বা ডিজিটাল স্ক্যানিং করবার পর কার্যত সিবিআই আধিকারিকরা অনেকটাই হতাশ। তার কারণ এই 3D স্ক্যানিং বা ডিজিটাল স্ক্যানিং করা হয় যে সেখানে সূক্ষ্মাতিসূক্ষ্ম কোনো ধরনের তথ্য প্রমাণ, কোনো ক্লু লুকিয়ে থাকলে, এভিডেন্স থাকলে সেটাকে সংগ্রহ করবার জন্য। কিন্তু ওই প্লেস অফ অকারেন্সে এত বেশি পায়ের ছাপ, হাতের ছাপের ভিড়, সেই ভিড়ের মধ্যে কোনটা কালপ্রিটের, কোনটা অভিযুক্ত সেটা চিহ্নিত করা কিন্তু কার্যত খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো কঠিন কাজ হয়ে গেছে। কারণ আমরা জানি যে ঘটনাক্রমের পরে এটা হলো কেন সেটাও দেখার চেষ্টা করেছেন সিবিআই আধিকারিকরা, এবং সেই ঘটনাক্রম জানতে গিয়ে তারা জানতে পেরেছেন যে সকাল 9:30, যেটা কলকাতা পুলিশও এর আগে মেনশন করেছে, সকাল 9:30 প্রথম এই দেহ দেখতে পাওয়া যায়, এবং তারপরে পুলিশের কাছে যখন খবর যায় তার মাঝখানের যে সময়টা রয়েছে সেই সময়ে ওই সেমিনার রুমে একাধিক চিকিৎসক পড়ুয়া, একাধিক ব্যক্তি তারা জমা হয়েছিলেন, এবং তার ফলে সেখানে কিন্তু এই পায়ের ছাপ, হাতের ছাপের ভিড়টা এত বেশি হয়ে গেছে, সেখান থেকে মূল অভিযুক্তর পায়ের ছাপ বা হাতের ছাপ বা কোনো ধরনের তথ্য প্রমাণ সেটাকে শনাক্ত করা যথেষ্ট কঠিন কাজ হয়ে গেছে। এবং সেই জায়গাতে তারা হতাশ হলেও বাকি যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেই বিষয়গুলোর ওপর তারা অনেক বেশি জোর দিচ্ছেন। যেমন তারা গত 1 মাসের ওই বিল্ডিংয়ের ডিউটি রেজিস্টার আরজিকর কর্তৃপক্ষের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য খুব পরিষ্কার, যে এই সঞ্জয় রায় নামক ব্যক্তি যাকে অভিযুক্ত বলা হচ্ছে, তার আগের তার গতিবিধি, তার ব্যবহারিক যে কোনো প্রতিফলন দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ ওই তিলোত্তমার সঙ্গে কাছাকাছি আসার সে চেষ্টা করেছে কিনা, সে ওই চেস্ট মেডিসিনে এর আগে যাওয়ার চেষ্টা করেছে কিনা, অর্থাৎ তার আগে থেকে সে কোনোভাবে টার্গেট করেছিল কিনা তিলোত্তমাকে, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য। তৃতীয় যে বিষয়টা আসছে, যে সন্দীপ ঘোষ, চিকিৎসক সন্দীপ ঘোষকে আজকে 4র্থ দিন কনজিকিউটিভ 4 ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপ ঘোষ নিয়ে আমি অবশ্যই তোমার কাছে আসছি, সেই দিকটাও আমাদেরকে অবশ্যই বিশেষভাবে নজর দিতে হবে, কারণ টানা তাকে এত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তুমি এই যে সঞ্জয়ের ভূমিকা, সঞ্জয়ের ব্যবহার কিরকম ছিল, ডিউটি রস্টার দিকে তার গতিবিধি একটা দেখার চেষ্টা করছে, সেক্ষেত্রে সঞ্জয়কে কনসেন্ট্রেট করে তদন্তকারীরা কি কোনো রকম বিশেষ পরীক্ষা বা বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে চলেছে তদন্তের স্বার্থে, সেইটা যদি ইন ডিটেইলে আমাদের দর্শকদের বলো। দেখো, আমরা জানি যে সঞ্জয় ঘোষের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞদের যেমন সাহায্য নেওয়া হচ্ছে, তেমনি ফরেন্সিক সাইকিয়াট্রিস্টের সাহায্য নেওয়া হচ্ছে, অর্থাৎ মনোবিদের সাহায্য নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের আগে বলেছিল তার মানসিক বিকার আছে, এবং সেই জায়গা থেকে মনোবিদের সাহায্য নেওয়া হয়েছে। এবং মনোবিদ যদি তার প্রশ্নোত্তর পর্বে সন্তুষ্ট না হন, অর্থাৎ তিনি যদি মনে করেন যে সঞ্জয় এখনও বেশ কিছু তথ্য লুকোচ্ছে, সেক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, সেটা লাই ডিটেকশন হতে পারে, সেটা পলিগ্রাফ হতে পারে, এই ধরনের প্রযুক্তির ব্যবহার তারা করতে পারেন। কারণ এর আগে আমরা দেখেছিলাম আরুষি কাণ্ড ঠিক একইভাবে ফরেন্সিক সাইকিয়াট্রিস্টের সাহায্য নেওয়া হয়েছিল এবং পরে পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল। কিন্তু সেই পলিগ্রাফ টেস্টের কিছু আইনি জটিলতা রয়েছে। প্রথম হচ্ছে সঞ্জয় রায়ের কনসেন্ট লাগবে, এবং সেটা না হলে আদালতের কনসেন্ট লাগবে, কিন্তু সেটা ভাবনার মধ্যে তারা রয়েছে। কিন্তু তারা এখন এই মুহূর্তে তারা ফরেন্সিক মনোবিদের সাহায্য নিচ্ছেন এবং সঞ্জয়কে ব্রেক করার চেষ্টা করছেন, সঞ্জয়ের কাছ থেকে আরো তথ্য বের করার চেষ্টা করছেন তারা। একদম আপাতত তোমাকে ধন্যবাদ সিজার। এবং সিজার যে বিষয়টি জানালো যে 3D স্ক্যানিং হয়েছে যেখানে প্লেস অফ অকারেন্সের সেই সেমিনার হল, সেখানে একাধিক পায়ের ছাপ, হাতের ছাপ পাওয়া গিয়েছে। তাই তদন্তকারীরা কোথাও একটু নিজেরাই হতাশ যে সেখান থেকে মূল অভিযুক্ত বা অভিযুক্তদের খুঁজে বের করা কোথাও তাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। কিন্তু ইতিমধ্যে সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিভিন্ন তার ডিউটি রস্টার চেক করা হচ্ছে, তার ব্যবহারিক কোনো পরিবর্তন হয়েছে কিনা এই কদিনে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি তার পলিগ্রাফ টেস্টও করা হবে। কিন্তু এই সঞ্জয় রায় সেমিনার হল বাদ দিয়ে এই ঘটনার সবার প্রথম থেকে সন্দীপ ঘোষ, অর্থাৎ এই আরজি করের সদ্য প্রাক্তন
অধ্যক্ষ বা প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, যে কারণে সিজিও কমপ্লেক্সে তাকে প্রায় প্রত্যেক দিনই দেখা যাচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই সন্দীপ ঘোষের বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে, সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে। তিলোত্তমার পরিবারের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে কোনো রকম মিল পাওয়া যাচ্ছে না আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে। নতুন করে সন্দীপকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এজেন্সি, অর্থাৎ সন্দীপ ঘোষ তার ভূমিকা নিয়ে প্রথম থেকে আলোচনা সমালোচনা বারবার হয়েছে, কিন্তু প্রায় প্রত্যেক দিন শুক্র শনি রবি এবং আজও তাকে ডেকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ চলছে। কেন? সন্দীপ ঘোষের ভূমিকা বারবার খতিয়ে দেখার চেষ্টা করছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা, আমার সহকর্মী জানাবেন। তবে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষের বক্তব্য এবং তিলোত্তমার পারিবারিক তরফ থেকে যে বক্তব্য এসেছে, বাবা মায়ের তরফ থেকে যে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য কিন্তু কোনো রকম মিলছে না। আমার সঙ্গে রয়েছে সহকর্মী রঞ্জিত। সন্দীপ ঘোষকে এবার আমরা নজরে রাখছি এবং সন্দীপ ঘোষ সিবিআই এর স্ক্যানারে রয়েছে, প্রায় প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে সন্দীপ ঘোষকে দেখো গত 3 দিন ধরে টানা 40 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেও এখনো কিন্তু বয়ানে এক এক সময় বয়ানে কিন্তু এক এক রকম অসঙ্গতি, এক রকম তথ্য তিনি খাড়া করছেন এবং এরপরে কিন্তু মূল হাতিয়ার হতে চলেছে। যেহেতু এক এক সময়ে এক এক রকম বয়ান দিচ্ছেন, বয়ানে অসঙ্গতি, সেই কারণে কিন্তু পলিগ্রাফ এবার টেস্ট করা হবে, এমনটাই কিন্তু জিজ্ঞাসাবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে এই পলিগ্রাফ টেস্ট। এবং সিবিআই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে সন্দীপ ঘোষের বয়ানে যেহেতু একাধিক অসঙ্গতি, সেই কারণে পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিতে চলেছে সিবিআই। এখনো পর্যন্ত বেশ কিছু তথ্য অধরা, সেই কারণেই এমনটাই সিদ্ধান্ত সিবিআই সূত্র মারফত। প্রথমে বৈঠক করে তারা পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করা হবে। সঞ্জয় রায় যে এই ঘটনায় মূল অভিযুক্ত, তারও যেমন পলিগ্রাফ টেস্ট করা হবে, তার পাশাপাশি সন্দীপ ঘোষ যার ভূমিকা নিয়ে সবার প্রথম থেকেই আলোচনা সমালোচনা চলছে, প্রশ্ন উঠছে, তার বয়ানেও একাধিক অসঙ্গতি রয়েছে, সে কারণে সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট হতে পারে সিবিআই সূত্র মারফত, সেই খবরই পাওয়া যাচ্ছে। ধন্যবাদ রঞ্জিত। এদিকে আজ সকালে হঠাৎ সিজিও কমপ্লেক্সে তৃণমূল নেতা কুণাল ঘোষ হাজির হলেন। কেন? আরজি করের কয়েকজন জুনিয়র চিকিৎসক তার সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের বক্তব্য ও নথি তদন্তকারীদের হাতে তুলে দিতেই সিবিআই দপ্তরে গিয়েছেন বলে জানালেন কুণাল ঘোষ। আরজি করের কিছু জুনিয়র ডাক্তার পড়ুয়া তারা আমার কাছে এসেছিলেন, তাদের কিছু অভিযোগ, তাদের কিছু বক্তব্য, সেগুলি তারা জানান। তো তারপরে ঘটনাচক্রে ভয়ঙ্কর এই ধর্ষণ এবং হত্যা হয়ে যায়। তো এরপরে তাদের সঙ্গে আবার যোগাযোগ হয়। তো তারা তাদের কিছু বক্তব্য, তাদের কিছু নথি তারা দিয়েছিলেন, যে তাদের বক্তব্য ছিল আমাদের তো সিবিআই ডাকবে না। তারা কিছু নথিপত্র কিছু দিয়েছিলেন, তাদের কিছু অতীত অভিজ্ঞতা, তারা যেগুলি আমায় দিয়েছিলেন সেগুলি যদি তদন্তের স্বার্থে তদন্তের কাজে লাগে, সেই কারণে আমি কনসার্ন এজেন্সির কাছে দিয়ে গেছি। তৃণমূলের এক নেতা তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেন জুনিয়র চিকিৎসকদের বক্তব্য নিয়ে। আর একজন প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনি রাজ্যের পুলিশে তাকে গ্রেপ্তার করতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হলেন। হাইকোর্টে মামলা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের, বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে মামলার আবেদন। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। তিলোত্তমা কাণ্ডে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ ও নগরপালকে নিয়ে মন্তব্য করায় তৃণমূল সাংসদকে তলব করেছিল লালবাজার। রাজ্যের পুলিশের বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হলেন। সন্দিগ্ধ যারা দোষী বা যারা তাদেরকে ডাকতে আরম্ভ করেছে, প্রিন্সিপালকে ডেকেছে। আমরাও চেয়েছি যেটা হয়েছে, সিপি প্রথম ভুল স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন, তাকেও ডাকা উচিত। কারণ সুখেন্দুবাবু ওই কথা বলেছেন, বাধ্য হয়েছেন তার বিবেকের তাড়নায় বলতে। এটা আমি জানি না কেন করা হয়েছে, তবে আমি যেটা মনে করি যে পুলিশের কাজ করছে। আমরা সবাই যারা বাংলার মানুষ,
তারা এখন বাংলার ঐতিহ্যটা তুলে ধরবো। নিশ্চয়ই একটা ঘটনা অত্যন্ত দুঃখের, এটা আমার মেয়ের সাথে হতে পারত, আমার মেয়েও ডাক্তার, হতে পারত, কিন্তু যেটা হয়েছে সেটা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি নয়। যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, কঠোর শাস্তি এবং ফাঁসির দাবি করেছেন। আমরা এখানেই এটাকে চুপ করে যাতে লাইভ শুট গেন, যাতে আরও 10টা মানুষ না মারা যায়, সেই দিকে আমাদের নজর দিতে হবে। অর্থাৎ এই ঘটনা নিয়ে রাজনীতি চলছে, তিলোত্তমার বিচার চেয়ে দেশ জুড়ে প্রতিবাদও চলছে। নারী নিরাপত্তা নিয়ে এবার রাজ্যকে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মেয়েদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার। TV9 বাংলা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের। आपने बोला कि वेस्ट बंगाल में जो हमारा, आपने बोला कि सिस्टर लोग जो है वो सिक्योर नहीं है। यहाँ वायलेंस होता है, करप्शन होता है, हमारे बहनों का सिक्योरिटी नहीं मिलता है, कैंपस में नहीं मिलता है, कैंपस से बाहर नहीं मिलता है। सरकार का उत्तरदायित्व है, उसमें उसका फेलियर हुआ। सारा समाज एक साथ हाथ जोड़ के इस अत्याचार के विरुद्ध आ गया है। बंगाल में जो कुछ हो रहा है वो सब ठीक नहीं। सरकार अपने काम नहीं करता, लोगों को प्रोटेक्शन नहीं देता, ये अच्छी हालत नहीं। सारा समाज एक साथ उसके क्वेश्चन करेगा, वो पेरेंट्स का एंग्विश हमें मालूम है। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, একটা খেলাও পরিচালনা করতে পারেন না তো বিরোধী দলনেতা। আবার প্রমাণিত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। প্রথমত খেলা পরিচালনা করতে পারেন না, দ্বিতীয়ত এটা রাজ্যের লজ্জা, এই রাজ্যের খেলাটা চলে গেল ঝাড়খণ্ডে। আর তৃতীয়ত যদি না পারবেন অমিত শাহজিকে চিঠি লিখতে পারতেন যে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি করুন। এই রাজ্যে পঞ্চায়েত ভোটার প্যারামিলিটারি দিয়ে, এখনো পশ্চিমবঙ্গে কয়েকশো কোম্পানি প্যারামিলিটারি আছে পোস্ট পোল ভায়োলেন্সকে রোখার জন্য। তিলোত্তমা ধর্ষণ খুনে প্রতিবাদের আঁচ এবার আদালত চত্বরেও পৌঁছে গিয়েছে, কারণ মিছিল করছেন হাইকোর্টের আইনজীবীরা। তারাও তিলোত্তমার সঠিক বিচারের দাবি করছেন। হাইকোর্টের আইনজীবীদের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় আজ সকালে। প্রতিবাদের আজ এবার আদালতে। একজন কর্মরত চিকিৎসক সে যদি হাসপাতালের ভেতরে নির্যাতিত হয়, তাহলে তো বুঝতে হবে যে নারীদের নিরাপত্তা একটা ভয়ানক জায়গায় গেছে। সেই জন্য সবাই আজকে অন্য কোনো বিষয় নয়, যে আমরা আমাদের সামাজিক নিরাপত্তা নারীদের যাতে দিতে পারি, এটা আমাদের প্রাথমিক কাজ। আপনাকে একসময় এই সরকারের হয়ে একাধিক মামলায় সরকারের হয়ে আপনি লড়াই করেছেন, আজকের কেন মিছিলে নামতে হলো? তার কারণ একটাই, আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ, যে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। আমি যদি প্রতিবাদ না করি তার মানে বোঝা যাবে আমি একটি নপুংসক। শুধু কোনো মতেই মেনে নেব। কি বলবেন আজকে? অন্যায় করেছে, এরকম তার নারকীয় ঘটনা, তাকে কখনো মেনে নেওয়া যায় না। আমরা লয়ার হয়ে রাস্তায় আমরা হাঁটছি, তার মানে অল অফ আস উই ফিল যে দেয়ার ইজ অ্যান অ্যাটেম্পট টু কভার আপ। উই ওয়ান্ট রিয়েল কালপিটস বি বুকড অ্যান্ড পানিশড সিভিয়ারলি। এটা একটা ইনস্ট্যান্স, এরকম ঘটনা, এর চেয়েও শোচনীয় ঘটনা আমাদের অগোচরে কোথায় হয়ে যাচ্ছে, কোনো ইয়ত্তা আছে? দেখুন, পুলিশের আচরণ যেটা হয়েছে ওটা কোর্টের সামনে, এখন কোর্টই ওটাতে রায় দেবে। বার আজকে ইউনাইটেড বারের সমস্ত আইনজীবীরা আজকে এই মার্চে অংশগ্রহণ করেছেন এবং কোনো পলিটিক্যাল কালার ছাড়া আজকের এই মিছিল সমস্ত আইনজীবীরা আমরা হাঁটছি। আমরা এটা ধিক্কার জানাচ্ছি যে ঘটনাটা ঘটেছে। উই আর ইউনাইটেড। এদিকে আমরা জানি যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আরজিকর ইস্যুতে পোস্ট করার জন্য আজ লালবাজারে ডাকা হয়েছে চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে। তারা হাজিরা দেবেন, তবে তারা সেখানে কিন্তু একা যাবেন না। লালবাজারে যাবেন অন্য চিকিৎসকরাও, তাদের সঙ্গেই যাবেন। কলকাতা মেডিকেল কলেজ থেকে লালবাজার পর্যন্ত তারা মিছিল করে যাবেন। সঙ্গে থাকবে দুই চিকিৎসকের আইনজীবীও। যতক্ষণ না পর্যন্ত ওই দুই চিকিৎসক লালবাজার থেকে বেরোচ্ছেন, ততক্ষণ লালবাজারের সামনেই তাদের অবস্থান চলবে বলে জানিয়েছেন সতীর্থ চিকিৎসকরা।
যে থিঙ্ক অ্যাজ এ হিউম্যান বিং, রাজ্যের একটা নাগরিক হিসেবে ভাবুন, এবং ভাবুন যে আমার আপনার চোখের সামনে দিয়ে একটি 31 বছরের পড়ুয়াকে দুমড়ে মুষড়ে নৃশংসভাবে আজকে মারা যেতে হয়েছে। আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব, কিন্তু সমাজের মধ্যে এই যে অসন্তোষ, সমাজের মধ্যে এই যে প্রশ্নের তীব্রতা, এই প্রশ্নের তীব্রতা কেবল মানুষকে ভয় দেখিয়ে ইন্টিমিডেট করে একে ঠান্ডা করা যাবে না। এই যে দেখে এটা হয়রানি করা ছাড়া কিছুই নয়। কারণ হচ্ছে যে যা অভিযোগ করা হচ্ছে সবটাই ভিত্তিহীন, বেসলেস অ্যালিগেশন আমাদের নামে আনা হচ্ছে। আমরা কোথাও মিতার পরিচয় বা নাম কিছুই প্রকাশ্যে আনিনি, আমরা কোনো মিস ইনফরমেশন ছড়াইনি, তথ্য প্রমাণে ছাড়া আমরা কোনো কথা বলিনি, এবং যা বলেছি সেটা আমাদের সংগঠনের কালেকটিভ অপিনিয়ন। ডক্টর সুবর্ণ গোস্বামী এবং তার সঙ্গে ডক্টর কুণাল সরকার তাকে লালবাজারে ডেকে পাঠিয়ে, কখন ডেকে পাঠাচ্ছে যখন তাদের হাতে তদন্তের দায়িত্বটাই নেই, দায়িত্ব চলে গেছে সিবিআই এর হাতে, তখন তাদেরকে ডেকে পাঠানো মানেই আবারও একটা বার্তা দেওয়ার প্রচেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ডক্টর সুবর্ণ গোস্বামী একা নন, ডক্টর কুণাল সরকারও একা নন। যে কথাগুলো বলেছেন তার মধ্যে হয়তো সত্যতা আছে, তারা কোনো মিথ্যে কথাও বলেনি। ফলে একইভাবে আমরা বলতে চাই, এইভাবে ভয় দেখিয়ে এরকম আন্দোলন আপনি ভাঙতে পারবেন না। যত আক্রমণ করবেন তত তীব্র হবে আন্দোলন,